মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে। বিশ্বের অন্যতম স্পর্শকাতর অঞ্চল, যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে গোটা পৃথিবীর অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে। সেই অঞ্চল এখন দাঁড়িয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার সামনে। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। ইরানকে মাত্র 48 ঘন্টার আলটিমেটাম, চুক্তি করো অথবা হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক নেমে আসবে। এই ভাষা কূটনৈতিক শালীনতার গণ্ডি ছাড়িয়ে সরাসরি যুদ্ধের ইঙ্গিত বহন করছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক চাপ নয়, বরং সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাকেও উস্কে দিচ্ছে। অন্যদিকে ইরানের প্রতিক্রিয়া আরও তীব্র। নরকের দরজা খুলে যাবে আমেরিকার জন্য। ফলে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল আক্রমণ পুরো অঞ্চলকে জড়িয়ে ফেলতে পারে এক সর্বনাশা সংঘাতে। ট্রাম্প প্রশাসনের এই কৌশল নতুন নয়। ম্যাক্সিমাম প্রেশার নীতি তার আগের শাসনকালেও দেখা গিয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল। তিনি প্রথমে 48 ঘন্টা সময় দেন, তারপর তা বাড়িয়ে 10 দিন করেন। আবার এখন সেই সময়সীমা শেষের মুখে দাঁড়িয়ে নতুন করে হুঁশিয়ারি দিচ্ছেন। এই ধারাবাহিক সময়সীমা নির্ধারণ আসলে একটি মনস্তাত্ত্বিক কৌশল। প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখা, আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান দৃঢ় করা, অভ্যন্তরীণ রাজনীতিতে শক্তিশালী নেতা হিসাবে বার্তা দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কি কার্যকর হবে, নাকি উল্টোভাবে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এই কৌশল? এই সংঘাতের কেন্দ্রে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, একটি সরু জলপথ যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়, গ্যাসের মূল্য বৃদ্ধি পায়, বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়। ইরান এই প্রণালীকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জানে এটি বন্ধ করে দিলে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্ব চাপে পড়বে। বর্তমান পরিস্থিতিতে শুধু কথার লড়াই চলছে না, বাস্তব যুদ্ধও চলছে। আমেরিকা এবং ইসরায়েলি হামলার পর ইরানের পাল্টা আক্রমণ, যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া, সামরিক ঘাঁটিতে হামলা, সব মিলিয়ে এটি ইতিমধ্যেই একটি সীমিত যুদ্ধের রূপ নিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আমেরিকার যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবি, পারমাণবিক স্থাপনার কাছে হামলা, সামরিক সম্পদের ওপর ধারাবাহিক আক্রমণ। এই ঘটনাগুলো দেখায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি কতটা বেশি। এই সংঘাতের সবচেয়ে ভয়াবহ সম্ভাবনা হলো পরমাণু বিপর্যয়। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বে। আর ঠিক এই পরিস্থিতিতে যদি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তাহলে শুধু ইরান নয়, কুয়েত, কাতার, বাহরাইন সহ গোটা উপমহাসাগরীয় অঞ্চলে বিপদের সম্ভাবনা বাড়বে। এই পরিস্থিতি অনেকটাই স্মরণ করিয়ে দেয় একেবারে যে ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টারের কথা, এবং সেই বিপর্যয়ের ফলে ঠিক কী হয়েছিল, যার প্রভাব বহু বছর ধরে থেকে যায়, যেটা গোটা বিশ্ব দেখেছে। ইরান সরাসরি আমেরিকার সঙ্গে প্রচলিত যুদ্ধে জিততে পারবে না, এটা তারা খুব ভালোভাবে জানে। তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল। ছোট ছোট আক্রমণ অর্থাৎ গেরিলা কৌশল, প্রক্সি গ্রুপ ব্যবহার, এই কৌশলই তাদের শক্তি। তারা ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতে পারে বা ক্লান্ত করতে চায়। আমেরিকার সামরিক কৌশল সাধারণত দ্রুত আঘাত হানে প্রতিপক্ষকে দুর্বল করে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই কৌশল কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ইরানের ভৌগোলিক অবস্থান জটিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এই সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তারা জানে শেষ হয়েছেন। শুধু ইরানেই কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরাক, কুয়েত, কাতারেও প্রাণহানি হয়েছে। কিন্তু এই সংখ্যার পিছনে রয়েছে পরিবার হারানো মানুষ, গৃহহীনতা, অর্থনৈতিক বিপর্যয়,
যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে তেলের দাম আকাশ ছোঁয়া, পরিবহন খরচ বৃদ্ধি, খাদ্যদ্রব্যের দাম বাড়া। এই পরিস্থিতি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য মারাত্মক হতে পারে। ভারতের মতো দেশ যারা তেলের বড় আমদানিকারক, তাদের অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বে। এই সংঘাত একটি বড় প্রশ্ন তুলে ধরেছে, কূটনীতি কি ব্যর্থ? যেখানে আলোচনা চলছে তবুও যুদ্ধ থামানো যাচ্ছে না, সময়সীমা বাড়ানো হচ্ছে তবুও হুমকি চলছে। তখন মনে হয় কূটনৈতিক প্রচেষ্টা যথেষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে কয়েকটি সম্ভাবনাও সামনে আসে, যেমন পূর্ণাঙ্গ যুদ্ধ। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে বড় যুদ্ধ শুরু হতে পারে। সীমিত সংঘাত, বর্তমানের মতো আংশিক যুদ্ধ চলতে পারে। 3. কূটনৈতিক সমাধান, আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, যদিও সেই সম্ভাবনা কম। প্রসঙ্গত এই 48 ঘন্টা শুধু একটি সময়সীমা নয়, এটি একটি প্রতীক, বিশ্ব রাজনীতির অনিশ্চয়তার প্রতীক। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের পাল্টা জবাব, দুপক্ষই আপোষহীন অবস্থানে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি আরো বড় আকার নেবে, নাকি শেষ মুহূর্তে কোনো সমঝোতা হবে? বিশ্ব তাকিয়ে রয়েছে সেই উত্তরের দিকে, কারণ এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, এটি গোটা বিশ্বের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে। এর আগে 26শে মার্চ ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিনের সময়সীমা দিয়েছিলেন এবং সেই সময়সীমা শেষ হওয়ার কথা 6 এপ্রিল। এক আগের পোস্টে তিনি লিখেছেন, ইরান সরকারের অনুরোধ অনুযায়ী এই বিবৃতিটি যেন এই মর্মে গণ্য করা হয় যে আমি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের সময়সীমা 10 দিনের জন্য স্থগিত করছি। সোমবার 6 এপ্রিল 2026 রাত 8টা অর্থাৎ আমেরিকার সময় অনুযায়ী। আলোচনা চলছে ভুয়ো সংবাদ মাধ্যম এবং অন্যান্যদের ভুল দাবির বিপরীতে তা খুব ভালোভাবেই এগোচ্ছে। এর আগে 21শে মার্চও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন 48 ঘন্টার মধ্যে স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ আঘাত হবে। তবে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর তিনি 2 দিন পরে সেই হামলার কথা স্থগিত রাখেন। স্ট্রেট অফ হরমুজ দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবাহিত হয়। সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রণালী দিয়ে প্রয়োজনীয় ও মানবিক পণ্য বহনকারী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা এখন 6ষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরানে 3500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকায় যথাক্রমে 19 এবং 13 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইরাকে অন্তত 108 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েতে যথাক্রমে 12, 7 এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু পাল্টা হামলাও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই নজর থাকবে। আর আপডেট জানাতে থাকবো আপনাদের। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।